আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের কৃষিগুচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 4 এর আগের 3টি ক্লাসের লিঙ্ক আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। আজকে আমরা কৃষিগুচ্ছের 2020-21 শিক্ষাবর্ষে আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ করব। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে আলফা এর মান কত হলে আলফা আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ এবং 2 আলফা আই ক্যাপ মাইনাস আলফা জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ পরস্পর লম্ব হবে। আমরা জানি দুটি ভেক্টর যখন পরস্পর লম্ব হয় তখন তাদের ডট গুণফল 0 হয়, কারণ আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর এর সূত্র হচ্ছে এ বি কস থিটা। এখন দুটি ভেক্টরের যদি পরস্পর লম্ব হয় তার মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এখানে যদি আমরা 90 ডিগ্রি বসাই তাহলে হয় এ বি ইন্টু কস 90। এবার আমরা জানি যে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এ বি গুণ 0 করলে কিন্তু 0 আসে। এজন্যই দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল 0 হয়। তাহলে আমরা একবারে এখানে ডট গুণ করে দিব এবং ইকুয়াল টু 0 লিখব। তো ডট গুণ করার নিয়ম হচ্ছে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপ গুণ করতে হবে। তাহলে 2 আলফা ইন্টু আলফা করলে আসে 2 আলফা স্কোয়ার। একইভাবে আমরা জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপের সহগ গুণ করব। তো -2 এবং মাইনাস আলফা গুণ করলে আসে মাইনাসে মাইনাসে প্লাস 2 আলফা। তারপর কে ক্যাপের সহগ হচ্ছে 1 এবং এখানে হচ্ছে -4। তো -4 এবং 1 গুণ করলে আসে -4 ইকুয়াল টু হবে 0। যেহেতু তারা পরস্পর লম্ব এজন্য এদের ডট গুণফল 0 লিখেছি। আচ্ছা, এরপর এখান থেকে আলফা বের করতে হবে। আমরা চাইলে এটাকে একটু সিম্পলিফাই করতে পারি, সবাইকে 2 দিয়ে ভাগ করতে পারি। সবাইকে 2 দিয়ে ভাগ করা হলে আলফা স্কোয়ার প্লাস আলফা -2 এটা হয়। এরপর বুঝতেই পারতেছ আমাদেরকে এখানে মিডল টার্ম করতে হবে। তো এখানে রয়েছে 2 একে 2 হয়, তো আমরা এখানে লিখব আলফা স্কোয়ার, মাঝখানে আলফাকে ভেঙে লিখব 2 আলফা -2 ইকুয়াল টু 0। এরপর আমরা এখান থেকে কমন নিব। প্রথমে এখান থেকে আলফা কমন যায়, তো আলফা কমন গেলে আলফা স্কোয়ার থেকে আলফা কমন নিচ্ছি, তাহলে শুধু আলফা থাকবে, প্লাস 2 আলফা থেকে আলফা কমন নিয়েছি, তাহলে 2 থাকবে। এরপর মাইনাস এখানে কিছু কমন যায় না, তো এই জন্য আমরা 1 কমন নিব। তো 1 কমন নিলে কিন্তু যা আছে তাই থাকবে, আলফা এবং 2 থাকবে। যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি এই জন্য এই চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0। এরপর যেহেতু আলফা প্লাস 2 এইটা এবং এটা মিলে গেছে, এরপর আমরা লিখব যে আলফা প্লাস 2 ইন্টু আলফা -1 ইকুয়াল টু হচ্ছে 0। তো দুটো সংখ্যার গুণফল 0 হলে আমরা লিখব হয় এইটা ইকুয়াল 0 অথবা এইটা ইকুয়াল 0। তাহলে প্রথমটা থেকে আমরা পাই আলফা প্লাস 2 ইকুয়াল 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা ইকুয়াল -2 এবং -1 এপাশে গেলে এখান থেকে আমরা পাবো আলফা ইকুয়াল টু +1। তাহলে আমাদের আলফার যে দুটি মান হবে সেগুলো হচ্ছে -2 এবং 1। তো এটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। 2 নম্বর প্রশ্নটি এসেছে সরলরেখা থেকে। প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল x+4 হতে y ইকুয়াল x রেখার লম্ব দূরত্ব কত। তো অঙ্কটি করার জন্য আমরা ফার্স্টে রেখাগুলোকে আদর্শ আকারে সাজিয়ে নিব, অর্থাৎ x, y এবং ধ্রুবকগুলোকে এক পাশে নিব। তো বুঝতেই পারতেছো প্রথমে +y-কে যদি আমরা এই পাশে নেই তাহলে হবে -y, তার মানে x -y +4 এবং আরেক পাশে তাহলে 0 হয়ে যাবে। একইভাবে যদি আমরা +y-কে এই পাশে নেই তাহলে হবে x -y আর তাহলে এক পাশে 0 হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে x এবং y এর সহগ এবং এখানেও x এবং y এর সহগ দুটোই কিন্তু সেম। তাহলে আমরা বলতেই পারি যে রেখা দুটি পরস্পর সমান্তরাল। আমরা জানি যে দুটি সমান্তরাল রেখা যদি এরকম হয় ax প্লাস by প্লাস c1 এবং আরেকটি হচ্ছে ax প্লাস by প্লাস c2, এই দুটি রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। তো যদি আমরা দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই তাহলে এর সূত্র ছিল মডুলাস অফ c1 মাইনাস c2, অর্থাৎ ধ্রুবকদ্বয়ের অন্তর এর মডুলাস যদি নেগেটিভ চলে আসে তাহলে আমরা মডুলাস করে প্লাস করে দিব, ডিভাইডেড বাই √a² প্লাস b², অর্থাৎ x এর সহগ এবং y এর সহগের বর্গের সমষ্টি।
তো এই কাজটি আমরা এখানে করব। তো বুঝতেই পারতেছো আমাদের C1 হচ্ছে 4 এবং C2 এখানে কোনো ধ্রুবক নেই, তাহলে C2 হচ্ছে 0। তাহলে সুতরাং রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হবে, উপরে আমরা লিখেছিলাম যে ধ্রুবকদ্বয়ের বিয়োগফল, তাহলে 4 মাইনাস 0 এটা করলে কিন্তু 4ই থাকে, ডিভাইডেড বাই a স্কোয়ার। a মানে হলো এক্সের সহগ যেটা হচ্ছে 1, তো 1 কি স্কোয়ার করলে কিন্তু 1ই হয়। এরপর প্লাস b হচ্ছে y এর সহগ যেটা হচ্ছে -1, তো -1কে যদি আমরা স্কোয়ার করি তাহলেও কিন্তু +1ই আসে, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 1। তাহলে আমরা নিচে পেয়ে গেলাম 1 + 1 করলে নিচে আসে √2। এবার যদি আমরা 4 ভাগ √2 করি তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব 2√2। কারণ দেখো যদি আমরা 4কে লিখি, 4কে কিন্তু এভাবে লেখা যায় 2 গুণ 2। আচ্ছা, এবার এই যে একটা 2 রয়েছে এটাকে আমরা আবার ভেঙে লিখছি 2টা √2, একটা 2কে ভেঙে লেখা যায় 2টা √2 এবং নিচে আছে আমাদের একটা √2। তাহলে আমরা যদি একটা √2 কেটে দেই তাহলে কিন্তু আমাদের কাছে 2√2 থাকে, সেটাই লিখেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে 2√2 অর্থাৎ বি। চলো এবার 3 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে x এর কোন মানের জন্য y = x + 1/x এর ঢাল 0 হবে। তো এই প্রশ্নটি এসেছে অন্তরীকরণ থেকে। আমরা জানি কোনো বক্ররেখার ক্ষেত্রে ঢাল মানে হচ্ছে dy/dx, ঢাল মানে হচ্ছে dy/dx। তো আমরা এখান থেকে dy/dx বের করব এবং প্রশ্ন মতে সেটা = 0 লিখব, সেখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তো আমরা যদি এখানে dy/dx বের করতে চাই তাহলে প্রথমে রয়েছে xকে যদি আমরা ddx করি তাহলে আসবে 1। এরপর যদি আমরা 1/xকে ddx করি তাহলে আসে -1/x²। তো এটা কিভাবে আসে এটা নিচে দেখিয়ে দিচ্ছি, ddx অফ 1/x এটার মানটা আমরা বের করতে চাচ্ছি। তো দেখো 1/xকে আমরা চাইলে কিন্তু লিখতে পারি x ইনভার্স 1। এবার আমরা একটা সূত্র পড়েছিলাম যে ddx অফ x পাওয়ার n, এটার সূত্র ছিল n x পাওয়ার n-1, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। এখানে আমরা এই কাজটি করব, -1কে সামনে নিয়ে আসবো ইন্টু এক্সের পাওয়ার থেকে 1 বিয়োগ করব, অর্থাৎ আগে ছিল -1 আরও 1 বিয়োগ করব। তাহলে লাইনটা হয় -1 ইন্টু x ইনভার্স 2। -1 করলে কিন্তু -2 আসে। এরপর মাইনাসের জায়গায় মাইনাস রেখে দিব। আমরা জানি x ইনভার্স 2 এর মানে হচ্ছে 1/x²। x ইনভার্স 2 মানে হচ্ছে 1/x²। তাহলে দেখো ddx অফ 1/x এটা করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি -1/x²। তো এটা আমরা মনে রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তো এটা আমরা একবারে লিখে দিয়েছি। আচ্ছা, তো এবার প্রশ্ন মতে ঢাল = 0, বা আমরা এখানে শুধুমাত্র 1 রাখবো, -1/x² এপাশে গেলে হবে +1/x²। এরপর যদি আমরা আর গুণন করি তাহলে x² ইন্টু 1, তাহলে x² এখানে 1 থাকবে। তো বুঝতেই পারতেছো এরপরের লাইনে স্কোয়ার এপাশে গেলে হবে +- তাহলে x +-1কে রুট করলে কিন্তু 1ই থাকে। তাহলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি +-1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে y = 2 এবং 2x - 2y + 3 = 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? তো আমরা এগুলো যদি চিত্র এঁকে অঙ্ক করার চেষ্টা করি তাহলে খুব সহজেই সলভ করা যায়। প্রথমেই বলা হয়েছে y = 2, এটা বলতে বোঝায় x অক্ষের সমান্তরাল একটি রেখা। তো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো y = 2 বলতে বোঝায় আমরা y অক্ষের পজিটিভ দিক বরাবর 2 ঘর যাব, 1 ঘর 2 ঘর। এরপর এখানে সোজাসুজি একটা দাগ টেনে দিব যেটা হবে x অক্ষের সমান্তরাল। এটাই হচ্ছে আমাদের y = 2 রেখা। এরপর বলা হয়েছে 2x - 2y + 3 = 0। আচ্ছা, এটা সহজ করার জন্য আমরা ফার্স্ট অফ অল এটার ঢালটা বের করে নেই। আমরা জানি যে ax + by + c = 0 যদি কোনো রেখার সমীকরণ হয় তাহলে এই রেখার ঢাল বের করার সূত্র হচ্ছে -x এর সহগ অর্থাৎ a ডিভাইডেড বাই y এর সহগ অর্থাৎ b। তাহলে 2x - 2y + 3 = 0 এই রেখার ঢাল হবে
মাইনাস এক্সের সহগ তার মানে হলো 2 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ তার মানে হলো -2। চিহ্ন থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই চিহ্ন সহ লিখতে হবে, তাহলে এখানে নিচে হবে -2। তো বুঝতেই পারতেছো মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে এবং 2/2 করলে আসে 1। আচ্ছা, তো ঢাল এটা হচ্ছে আমাদের এম এর মান। আমরা কিন্তু একটা সূত্র জানি, এটা হচ্ছে m = tan থিটা। ঢাল এম এর জায়গায় আমরা লিখতে পারি tan থিটা। তো এখানে আমরা লিখে দিচ্ছি tan থিটা। তো tan থিটা = 1। tan কত ডিগ্রির মান 1? আমরা জানি যে tan 45 ডিগ্রি এর মানটা হয় 1। তো বুঝতেই পারতেছো থিটা এর মানটা হবে 45 ডিগ্রি। আর এই থিটা বলতে বোঝায় যে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং যেহেতু সি এর মান রয়েছে, ধ্রুবক রয়েছে, সেহেতু কি এটা ওয়াই অক্ষ থেকেও কিছু অংশ ছেদ করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের মোটামুটি চিত্রটা হবে অনেকটা এরকম। তো এই যে এই রেখাটা যে আমরা আঁকলাম, এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন খেয়াল করলে দেখবে যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই = এই দুটো রেখা পরস্পর সমান্তরাল, তাহলে অনুরূপ কোণ অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে এই কোণটাও হবে 45 ডিগ্রি, এই কোণটাও হবে 45 ডিগ্রি। এবং এই কোণটাই কিন্তু আমাদের প্রশ্নে যে দুটি রেখার কথা বলেছিল সেই দুটি রেখার মধ্যবর্তী কোণ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হবে 45 ডিগ্রি, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে x + 5, 2y + 1 = 2y + 4, 3y হলে x এর মান কত? আচ্ছা, এভাবে যখন দুটো সংখ্যা ইকুয়াল লেখা থাকে তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে প্রথমটা ইকুয়াল টু হবে এইখানের প্রথমটা, অর্থাৎ x + 5 = হবে 2y + 4। একইভাবে বলতে পারি যে এখানের দ্বিতীয়টা ইকুয়াল টু হবে এইখানের দ্বিতীয়টা, অর্থাৎ 2y + 1 = 3y। তো বুঝতে পারতেছ আমরা কিন্তু এখান থেকে y এর মানটা পেয়ে যাব। তো এই পাশে যে +2y রয়েছে এটা যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে হবে 3y - 2y, আর এখানে 1 এর জায়গায় 1 থেকে যাবে। তো 3y - 2y করলে আমরা পেয়ে যাব শুধু y। তাহলে y এর মানটা আমরা পেয়ে গেলাম 1। এবার যদি y এর মানটা আমরা এখানে বসিয়ে দেই তাহলেই কিন্তু x পেয়ে যাব। তো এখানে যদি আমরা 1 বসাই তাহলে 2 একে 2 + 4, 2 + 4 করলে আমরা পাচ্ছি 6। আর এখানে আমাদের ছিল x + 5। পরের লাইনে যদি আমরা +5কে এই পাশে পাঠিয়ে দেই তাহলে হবে -5। তাহলে 6 - 5 করলে আসে 1, অর্থাৎ x এর মানটা হলো 1। তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে এর কোন মানের জন্য x - y + 3² প্লাস kx + 2 × y - 1 = 0 সমীকরণটি একটি বৃত্ত হবে। তো আমরা জানি যে বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy প্লাস হচ্ছে c = 0। তো খেয়াল করলে দেখতে পারবে এখানে কিন্তু কোনো xy যুক্ত পদ নেই। তার মানে আমাদের এই সমীকরণটির বৃত্ত তখনই হবে যখন এখানে কোনো xy যুক্ত পদ থাকবে না। তো চলো আমরা ফার্স্ট অফ অল এই সমীকরণটাকে সিম্পলিফাই করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে a + b + c² এর সূত্র হবে। তো এই সূত্রটি যদি আমরা লিখে ফেলি তাহলে এই সূত্র ছিল a² + b² + c², অর্থাৎ 3²। এটাকে করলে কিন্তু 9 আসবে। প্লাস ছিল 2ab। তো আমাদের 2 × a হচ্ছে x × b হচ্ছে -y। এখানে a হচ্ছে x, b কিন্তু -y। তাহলে গুণ করলে -2xy আসে। আমরা যদি এগুলো গুণ করি তাহলে আসে -2xy, অর্থাৎ আমরা এখানে লিখব -2xy। এরপরে করব 2bc। তো b × c 3y, 3y এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে হয় -6y। এই যে এখানে মাইনাস ছিল এই জন্য মাইনাস এসেছে। এরপর 2ca, অর্থাৎ 3 × 6 6x, তাহলে +6x। এটাকে সূত্রে ভেঙে ফেললাম। এরপর এই রাশিটা এবং এই রাশিটা গুণ আকারে রয়েছে, তো আমরা এখানে গুণ করব। ফার্স্টে y দিয়ে সবাইকে গুণ করব। তো y দিয়ে গুণ করলে হয় kxy + 2y। তাহলে kxy + 2y। এরপর -1 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে -kx,
অর্থাৎ মাইনাস কে এক্স, এরপর মাইনাস 2 × 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো আমরা এই রাশিটাকে সিম্পলিফাই করে এভাবে লিখতে পারলাম। এরপর আমাদের শর্ত ছিল যে বৃত্ত হওয়ার শর্ত ছিল এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকতে পারবে না, অর্থাৎ এই যে -2xy এবং প্লাস কে এক্স ওয়াই এগুলো থাকতে পারবে না। তাহলে আমরা বলতেই পারি যে কে এক্স ওয়াই -2xy ইকুয়াল টু 0 হতে হবে। যদি এই দুটো 0 হয়ে যায়, অর্থাৎ এগুলো না থাকে প্রশ্নে বা এই সমীকরণে, তাহলেই কিন্তু এটি বৃত্তের সমীকরণ হবে। তাহলে দেখো আমরা এবার কী কাজ করতে পারি, আমরা এক্স ওয়াই কমন নিয়ে বাদ দিতে পারি। তাহলে বা সহজ করে করতেছি যে কে এক্স ওয়াই -2xy এপাশে গেলে হবে +2xy। এবার দুই পাশ থেকে আমরা এক্স ওয়াই কেটে দিতে পারি, তাহলে কিন্তু আমরা কে এর মানটা পেয়ে গেলাম 2। তাহলে দেখো কে এর মান যদি 2 হতো তাহলে 2xy এবং -2xy কাটাকাটি যেত, তাহলে এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকতো না, তাহলেই এটি একটি বৃত্ত হতো। অর্থাৎ আমরা বলতে পারি যদি কে এর মানটা 2 হয় তখনই এই সমীকরণটা বৃত্ত হবে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি। 7 নম্বর প্রশ্নটি এসেছে জটিল সংখ্যা থেকে। প্রশ্নে বলা হয়েছে i² = -1 হলে i ইনভার্স 1 - i ডিভাইডেড বাই 2i ইনভার্স 1 প্লাস i এর মান কত? তো এর অঙ্ক করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল i ইনভার্স 1 এর মানটা জানতে হবে। আচ্ছা, i ইনভার্স 1 এর মানে হচ্ছে 1/i। তো শুধু i এর জায়গায় হচ্ছে আমরা √-1 লিখব না, আমরা একটা কাজ করতে পারি, উপরে আর নিচে i দ্বারা গুণ করব। তাহলে 1 এর সাথে i গুণ করলে কিন্তু i থাকে এবং i এর সাথে i গুণ করলে হবে i²। এরপর যেহেতু নিচে i² এসেছে, তো i² জায়গাতে আমরা লিখতে পারি -1। তো এখন দেখো i ভাগ -1 এটা করলে কিন্তু -i আসে। তাহলে আমরা এটা মনে রাখবো যে i ইনভার্স 1 এর মান হচ্ছে -i। তো আমরা এখন সরাসরি এই মানটা এখানে বসিয়ে দিব। তাহলে i ইনভার্স 1 এর জায়গায় আমরা লিখব -i, এরপরে রয়েছে -i। একইভাবে নিচে 2i ইনভার্স, তো i ইনভার্স হচ্ছে -i, তাহলে 2 গুণ -i এটা করলে আসে -2i। 2 এবং -i গুণ করলে আসে -2i, এরপর হচ্ছে +i। এরপর আমাদেরকে এখানে জাস্ট যোগ বিয়োগ করতে হবে, -i আর -i করলে আসে -2i, আর নিচে -2i +i এখানে যোগ বিয়োগ করলে আসবে -i। তো বুঝতে পারতেছো উপরে এবং নিচে থেকে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে এবং আইও কাটাকাটি যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 2। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। 8 নম্বর প্রশ্নটি এসেছে ত্রিকোণমিতি থেকে। চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে a + b = π/4 হলে 1 + 10a × 1 + 10b এর মান কত হবে? তো যেহেতু এখানে 10 আছে, তো আমরা একটা কাজ করব, এই সমীকরণে এখানে দুই পাশে 10 নিয়ে আসব। তো যদি দুই পাশে 10 নিয়ে আসা হয় তাহলে 10a + b = হয় 10 π/4। এবার আমরা জানি যে 10a + b এর সূত্র হচ্ছে 10a + 10b ডিভাইডেড বাই নিচে হবে 1 - 10a × 10b ইকুয়াল টু 10 π/4 অর্থাৎ 10 45 ডিগ্রি। আমরা জানি 10 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। এরপর আমরা কিন্তু সিম্পলি আর গুণন করে দিতে পারি, তাহলে 10a + 10b ইকুয়াল টু হবে, এইটা ভাগ আছে এপাশে গিয়ে 1 এর সাথে গুণ হলে কিন্তু এটাই থাকবে, তাহলে 1 - 10a 10b 10a × 10b। আচ্ছা, এরপর আমরা চাইলে এখান থেকে সিম্পলিফাই করে এই রাশিটা নিয়ে আসতে পারি, অথবা আমরা চাইলে এখানে গুণ করতে পারি। এখানে গুণ করলে কিন্তু এই রাশিটা চলে আসবে। তো চলো আমরা এখানে এটা গুণ করি। তো যদি গুণ করে দেই, ফার্স্ট অফ অল 1 দ্বারা এই সবাইকে গুণ করব। তো 1 এর সাথে সবাইকে গুণ করলে আসবে 1 + 10b। এরপর 10a দিয়ে সবাইকে গুণ করব, তাহলে আসবে +10a × 1 অর্থাৎ 10a + 10a 10b 10a × 10b। আচ্ছা, এবার খেয়াল করলে দেখতে পারবে আমাদের 1 এর পরে বাকি যে অংশটুকু আছে এতটুকের মান কিন্তু 1। কিভাবে আমি এখানে দেখাচ্ছি যে -10a 10b এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে 10a তারপরে প্লাস তারপর 10b, এরপর মাইনাসটাকে এ পাশে নিয়ে আসলে হবে +10a 10b
ইকুয়াল টু কিন্তু আমাদের 1 থেকে যাবে। তাহলে দেখো যে এই জিনিসটুকুর মান কিন্তু 1 চলে আসে। এখানে কিন্তু এটাই রয়েছে 10a প্লাস 10b, 10a প্লাস 10b, এরপর প্লাস 10a 10b প্লাস 10a 10b। তো এই জিনিসটুকুর মান বলতে পারি 1 এবং আগে থেকে ছিল 1, এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। আমরা 9 নম্বর এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলা হয়েছে সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল 2 হলে সাইন পাওয়ার এন এক্স প্লাস কোসেক পাওয়ার এন এক্স ইকুয়াল টু কত। আচ্ছা, তো প্রশ্নে যে সমীকরণ দেওয়া রয়েছে আমরা ফার্স্ট অফ অল এটাকে সিম্পলিফাই করব। যেহেতু এখানে আছে কোসেক এক্স, আমরা কিন্তু চাইলেই কোসেকের জায়গায় লিখতে পারি 1/sin x। তাহলে সাইন এক্স প্লাস কোসেকের জায়গায় আমরা লিখে দিচ্ছি 1 ডিভাইডেড বাই সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে 2। এরপর যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি তাহলে কিন্তু সাইন এক্সের মানটা পাওয়া যাবে। তো চলো এখানে লসাগু করা যাক। তো নিচে হবে সাইন এক্স, এখানে যেহেতু হরে সাইন এক্স নেই সেহেতু সাইন এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে যেহেতু হরে সাইন এক্স রয়েছে সেহেতু সাইন এক্স দিয়ে গুণ করা লাগবে না, উপরে যেটা আছে সেটাই লিখব। তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। এরপর আমরা এখানে সিম্পলি আর গুণন করতে পারি। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু সাইন এক্স, 2 ইন্টু সাইন এক্স। তারপর প্লাস সাইন এক্স, যে প্লাস 2 সাইন এক্স এপাশে গেলে হবে মাইনাস। তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স, এরপর প্লাস 1টা এখানে লিখে দিলাম প্লাস 1 ইকুয়াল টু হবে 0। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়, যেখানে আমাদের এ মানে হচ্ছে সাইন এক্স আর বি মানে হচ্ছে 1। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তারপর স্কোয়ার এপাশে গেলে হবে রুট, তো 0কে রুট করলে কিন্তু 0ই থাকে। তাহলে সাইন এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপর যদি আমরা মাইনাস 1টাকে এপাশে পাঠিয়ে দেই তাহলে 0 প্লাস 1 করলে একবারে 1 লিখে দিলাম। তাহলে সাইন এক্সের মানটা 1 পেয়ে গেলাম। এখন দেখো আমরা জানি যে কোসেক এক্স, কোসেক এক্স এটা মানে হলো 1/sin x, অর্থাৎ মান বসালে হবে 1/1। তো 1/1 করলে কিন্তু কোসেকের মানটাও 1 চলে আসলো। তো এবার এই মানগুলো যদি আমরা প্রশ্নে বসিয়ে দিই তাহলে এখানে বলেছে সাইন এক্সের পাওয়ার n, সাইন এক্সের পাওয়ার n হলে 1-এর পাওয়ার কিন্তু n হবে। একইভাবে কোসেক এক্সের পাওয়ার n, তাহলে এখানেও 1-এর পাওয়ার হবে n। আমরা জানি 1-এর পাওয়ারে যাই থাক না কেন রেজাল্টটা কিন্তু 1ই আসে, এখানেও সেম 1 আসবে। তাহলে 1 প্লাস 1 করলে আসলো 2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। 10 নম্বর এমসিকিউটা এসেছে অন্তরীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে ই পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল 5 হলে ডিওয়াই বাই ডিএক্সের মান কত। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলক পাওয়ারে রয়েছে। আমরা জানি চলক পাওয়ারে থাকলে ফার্স্ট অফ অল দুই পাশে লন নিয়ে আসতে হয়। তো আমরা এখানে দুই পাশে লন নিয়ে আসতেছি। তাহলে লন ই পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু হবে লন 5। এবার আমরা জানি লগ অথবা লনের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে আমরা এক্স ওয়াই প্লাস 1 এটাকে সামনে নিয়ে আসলাম। এরপর হচ্ছে লন ই ইকুয়াল টু লন 5। তো এখানে দেখো লন ই এর মানটা কিন্তু 1 হয়। আমরা মনে রাখবো যে লন ই এর মানটা হচ্ছে 1। তাহলে এখানে লন ই লেখার প্রয়োজন নেই, আমরা লিখব শুধু এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 5 ইকুয়াল টু অ্যাকচুয়ালি এখানে লন 5 হবে। এরপর যেহেতু আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে সেহেতু আমরা দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে দেখো দুটো চলক রয়েছে, তো বুঝতেই পারতেছো এখানে ডিডিএক্স অফ ইউভি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি ডিডিএক্স অফ ইউভি এর সূত্র হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো আমরা এখানে যে কোনো একটাকে ইউ আর একটাকে ভি ধরতে পারি। তো আমরা প্রথমটাকে ইউ ধরতেছি, পরেরটাকে ভি ধরতেছি। তাহলে সূত্র হচ্ছে প্রথমটাকে যা আছে সেখানে রেখে দিব, রেখে দ্বিতীয়টাকে ডিডিএক্স করব। অর্থাৎ এক্সের জায়গায় এক্স রেখে দিব এবং ওয়াইকে ডিডিএক্স করব। তাহলে আসবে ডিওয়াই বাই ডিএক্স। এরপর মাঝখানে প্লাস দিয়ে এবার ভি এর জায়গায় ভি রাখবো, অর্থাৎ ওয়াই এর জায়গায় ওয়াই রাখবো এবং এক্সকে ডিডিএক্স করব। তো আমরা জানি যে এক্সকে ডিডিএক্স করলে আসে 1, তো এই জন্য 1টা লিখছি না। এরপর হচ্ছে প্লাস 1।
তো দেখতেই পাচ্ছ +1 এটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা। আমরা জানি যে কোনো ধ্রুবককে ডিডিএক্স করলে আসে 0, তো এখানে 0 লিখলাম না। ইকুয়াল টু ln 5 এটাও কিন্তু ধ্রুবক, তো এই ধ্রুবককেও ডিডিএক্স করলে আসবে 0। আচ্ছা, এরপর আমাদের যেহেতু dy/dx বের করতে বলেছে, তার জন্য ফার্স্ট অফ অল আমরা +y-কে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে -y। এরপর এখানে x গুণ আকারে ছিল, এই পাশে গেলে হবে ভাগ। তাহলে আমাদের dy/dx এর মানটা হলো -y/x, যেটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হলে dy/dx কত। তো এই অঙ্কটা করার জন্য আমাদের বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এর সূত্র ছিল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো আমরা যদি এই সূত্রের সাথে এটা কম্পেয়ার করি, তাহলে দেখো tan ইনভার্স এক্সের জায়গাতে আমাদের রয়েছে 1, তারপর প্লাস ওয়াই এর জায়গাতে রয়েছে এক্স। তো উপরটা কিন্তু মিলেছে, এরপর নিচে 1 থাকবে, এখানেও 1 রয়েছে, এটাও মিলেছে। মাইনাস আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে আমাদের সূত্রের এক্সের জায়গায় প্রশ্নে রয়েছে এক্স, প্রশ্নে রয়েছে 1, তো সূত্রের এক্সের জায়গায় প্রশ্নে রয়েছে 1, তো এখানে সূত্রের এক্সের জায়গায় আমরা এখানে 1 লিখে দিলাম, এবং ওয়াই এর জায়গাতে রয়েছে এক্স, তো এখানে এক্স লিখে দিলাম। এখন দেখো আমাদের কিন্তু এই জিনিসটা সূত্রের সাথেও মিলেছে এবং লাইনটাও ঠিক আছে, এখানে এক্স ছিল, এখানে এক্সকে 1 ইন্টু এক্স লিখাই যায়। তাহলে কিন্তু আমরা এর জায়গায় এই সূত্র লিখতে পারি, তাহলে লিখতে পারি tan ইনভার্স এক্স, আর এক্স মানে হলো 1, প্লাস tan ইনভার্স ওয়াই, ওয়াই মানে হলো এক্স। আমরা অ্যাকচুয়ালি এখানে প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই বলতেছি। তাহলে এই জিনিসটাকে সিম্পলিফাই করে আমরা এটা লিখতে পারি। এরপর চাইলে আমরা লিখতে পারি যে tan ইনভার্স 1 এটা মানে হচ্ছে π/4 প্লাস tan ইনভার্স এক্স। আচ্ছা, তো তাহলে এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি, এবং এটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান। তো আমাদের যেহেতু প্রশ্নে dy/dx বের করতে বলেছিল, এর জন্য আমরা এবার এটাকে ddx করব। তো দেখো প্রথমে রয়েছে π/4, π/4কে যদি ddx করা হয় তাহলে হবে 0, কারণ এটা ধ্রুবক। এরপর প্লাস tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্সকে ddx করলে আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু সরাসরি সূত্র। এরকম সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্সেরও ddx এর সূত্র ছিল, তো আমরা এখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করেছি। তাহলে dy/dx এর মানটা দাঁড়ালো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এই উত্তরটা আমাদের ডি নাম্বারে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 12 নম্বর এমসিকিউটি এসেছে অন্তরীকরণের লিমিট থেকে। প্রশ্নে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু 0 1/x ইন্টু √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স এর মান কত। তো আমরা ফার্স্ট অফ অল লিমিটটা এখানে বসিয়ে দেখব যে এখানে 0/0 অথবা ∞/∞ এই ফর্ম্যাট আসে কি না। যদি এই ফর্ম্যাট চলে আসে তাহলে আমরা এখানে এল হসপিটাল বা লাপিটাল রুলটি অ্যাপ্লাই করব। তো আমাদের লবে রয়েছে √1 প্লাস এক্স, এখানে যদি আমরা এক্সের জায়গায় 0 বসিয়ে দেই, এটা যদি 0 হয় তাহলে থাকবে শুধু 1, এবং 1কে রুট করলে কিন্তু 1ই আসে। এরপর মাইনাস, এখানে যদি 0 বসানো হয় তাহলে শুধু 1 থাকবে, 1কে রুট করলে কিন্তু 1ই হয়, তাহলে লবে কিন্তু আমাদের 0 চলে আসতেছে। এরপর হরে শুধুমাত্র এক্স রয়েছে, এখানে 0 বসালে তো 0ই হয়, তো উপরেও 0 নিচেও 0 আসতেছে, অর্থাৎ আমরা এখানে এল হসপিটাল রুলটি অ্যাপ্লাই করতে পারবো। তো রুলটি ছিল আমরা লব এবং হরকে ddx করব, অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো দেখো লবে রয়েছে √1 প্লাস এক্স, আমরা জানি যে ddx অফ √x এটার সূত্র ছিল 1/2√x। তাহলে আমরা এখানে √xকে ddx করলে লিখে দিব 1/2√x, রুটের ভিতরে পুরোটাকে আমরা এক্স বলতেছি। আচ্ছা, এরপরে খেয়াল রাখবো যে এক্সের কোনো সহগ আছে কি না। এক্সের সহগ এখানে +1, তাহলে +1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে, অর্থাৎ এক্সের কোনো সহগ থাকলে সেটা দিয়ে অবশ্যই গুণ করতে হবে। এরপর মাইনাস, এখানেও √x রয়েছে, তো √xকে ddx করলে আসে 1/2√x। তো খেয়াল করলে দেখবে যে এখানে কিন্তু এক্সের সহগ হচ্ছে -1, তো এটাকে -1 দিয়ে গুণ করতে হবে। -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে।
তো লবকে ডিডিএক্স করে ফেললাম। এবার হরে রয়েছে এক্স, তো এক্সকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে হবে শুধু 1। তো লব এবং হরকে একবার ডিডিএক্স করার পরে আমরা লিমিটটা আবার বসিয়ে দেখব যে এখানে এবার কোনো সংজ্ঞায়িত মান পাই কি না। যদি সংজ্ঞায়িত মান না পেয়ে আবারও 0/0 পাই তাহলে এখানে আবারও এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা চলো 0 বসাই। তো যদি এখানে 0 বসানো হয় তাহলে এখানে তো হাফ রয়েছে এবং রুটের ভিতরে যদি এখানে 0 বসানো হয় তাহলে কিন্তু 1 + 0 অর্থাৎ শুধু 1 হয় এবং 1কে রুট করলে কিন্তু 1ই থাকে, তাহলে 2 একে 2ই হয়। এরপর প্লাস, এখানেও সেম, যদি আমরা এক্সের জায়গায় 0 বসাই তাহলে এটা 1 হয়ে যায়, 2 একে 2 হবে, তাহলে হাফ থাকে এবং নিচে তো 1 রয়েছে, এটা লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে উপরে আমরা পেলাম হাফ প্লাস হাফ, তো হাফ প্লাস হাফ করলে আমরা পাবো 1, হাফ এবং হাফ যোগ করলে 1 হয়, তাহলে আমরা লিমিটটার মান পেয়ে গেলাম 1, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। এই এমসিকিউটা আমরা উপরে এবং নিচে অনুবন্ধী দ্বারা গুণ করে করতে পারতাম, কিন্তু সেটা একটু বড় হতো এবং বেশি জায়গা লাগতো। তো এমসিকিউতে যদি লিমিটের ম্যাথ আসে আমরা চেষ্টা করব সবগুলো এল হসপিটাল রুল দিয়েই করার। আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পেরেছ। 13 নম্বর এমসিকিউটা যোগজীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট 1/√2x - x²। তো দেখতেই পাচ্ছ এখানে এক্সের সর্বোচ্চ যে ঘাতটা অর্থাৎ x², এর আগে কিন্তু মাইনাস রয়েছে। তো আমাদের প্রথম কাজ হবে এখান থেকে মাইনাস কমন নেওয়া। তাহলে আমরা রুটের ভিতর থেকে মাইনাসটা কমন নেব। মাইনাসটা কমন নিলে হবে x², মাইনাস কমন নিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই +2xটা এটা হবে -2x এবং -x²কে আমরা +x² লিখেছি। আচ্ছা, এরপর একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে +1 যোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে সূত্র হয় a² - 2ab + b², এই সূত্রটা হয়। তো সূত্র বানানোর জন্য আমরা এখানে +1 অ্যাড করেছি। এবার আমরা যেহেতু অতিরিক্ত +1 নিয়ে এসেছি, তো ব্যালেন্স করার জন্য আমাদেরকে একটা -1 দিতে হবে, তাহলে এটা ব্যালেন্স হলো এবং এতটুক কিন্তু সূত্রও হলো। আচ্ছা, এরপর ইন্টিগ্রেট, উপরে হবে dx, নিচে রুটের ভিতরে a² - 2ab + b², এতটুক কিন্তু সূত্র হয় এবং এটা হচ্ছে a - b² এর সূত্র। এর আগে ছিল মাইনাস, তো আমরা এখানে মাইনাস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং এখানে কিন্তু আরও একটা -1 ছিল, তো এই মাইনাস কিন্তু সবার সাথেই গুণ আকারে রয়েছে। তো আমরা এতটুক জিনিসের আগে মাইনাস দিয়েছি, এবার এটার আগেও মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে এটা হবে +1। তো সেই +1টাকে আমরা শুরুতে লিখতেছি, +1টাকে এখানে না লিখে শুরুতে লিখেছি এবং মাইনাস এটার সূত্র লিখে দিয়েছি। আচ্ছা, এবার আমাদের লিমিট দেওয়া ছিল 0 থেকে 1, লিমিট দেওয়া ছিল 0 থেকে 1। তো আমরা একটা সূত্র পড়েছিলাম যে ইন্টিগ্রেট 1/√1 - x² dx, এটার সূত্র ছিল sin ইনভার্স x + c। খেয়াল করলে দেখবে এখানে কিন্তু এই জিনিসটাই রয়েছে, এক্সের জায়গায় রয়েছে 1x - 1, এতে কিন্তু সমস্যা নেই। 1/√1 - x², এর জায়গায় আমরা এখন লিখতে পারি sin ইনভার্স x, আর x মানে হলো x - 1। তো দেখবে যে এখানে এক্সের কোনো সহগ আছে কি না। এক্সের যদি কোনো সহগ থাকতো তাহলে সেই সহগ দিয়ে ভাগ করতে হতো, তো যেহেতু এখানে সহগ নেই, তো এটা হচ্ছে আমাদের যোগজের ফলাফল। এবং এবার আমরা এখানে লিমিটটা বসিয়ে দিব। তো লিমিট হচ্ছে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তো ফার্স্ট অফ অল যদি আমরা এখানে 1 বসাই তাহলে সাইন ইনভার্স 1 - 1 করলে আসে 0। এরপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, তো লোয়ার লিমিটটা হচ্ছে 0, তাহলে এখানে 0 বসালে সাইন ইনভার্স 0 - 1, অর্থাৎ সাইন ইনভার্স -1 বলতে পারি। তাহলে আমরা জানি সাইন ইনভার্স 0 এর মানে হচ্ছে 0, কারণ সাইন 0-র মানে কিন্তু 0 হয়। এরপর মাইনাস, আমরা জানি যে সাইন π/2, আমরা জানি সাইন π/2 এর মান হচ্ছে +1, এবং যদি বলি সাইন এর ভিতরে -π/2 তাহলে এর মান কিন্তু -1 হয়। তো এখানে যেহেতু সাইন ইনভার্স -1 রয়েছে, তো এর মানটা আমরা লিখব -π/2, +1 থাকলে আমরা লিখতাম +π/2। তো এর জন্য আমরা সাইন ইনভার্স -1 এর মানটা লিখে দিচ্ছি -π/2, এবং আগে থেকে একটা মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে। তাহলে দেখো আমরা মোট যেই রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে π/2। তাহলে এই যোগজটির অ্যান্সার হবে π/2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো এ।
14 নম্বর এমসিকিউটি এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলা হয়েছে x² মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান কত। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের যদি মূলদ্বয় আলফা এবং বিটা হয় তাহলে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু হতো মাইনাস বি বাই এ। এখানে এ মানে হচ্ছে x² সহগ, বি মানে হচ্ছে এক্সের সহগ এবং সি মানে হচ্ছে ধ্রুবকটা। তো মাইনাস দেখতেই পাচ্ছ বি এর মানটা হচ্ছে -4, তো এখানে আমরা বি এর জায়গায় বসিয়ে দিলাম -4 এবং এ মানে হচ্ছে x² সহগ অর্থাৎ 1, তাহলে মাইনাসে মাইনাসে হলো +4। এরপর মূলদ্বয়ের গুণফল এর সূত্র ছিল সি বাই এ, তো এখানে সি এর মানটা হচ্ছে 4 ডিভাইডেড বাই এ এর মানটা হচ্ছে 1, তাহলে আমরা এখান থেকেও 4 পেয়ে গেলাম। এরপর আমাদেরকে বের করতে বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব। আমরা জানি আলফা কিউব প্লাস বিটা কিউবের একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা কিন্তু আমরা স্কুলে থাকতে পড়েছিলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এখানে জাস্ট মানটা বসালেই হয়ে যাবে। তো আলফা প্লাস বিটা এর মান হচ্ছে 4, তাহলে এখানে 4 কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 4 ইন্টু আলফা প্লাস বিটা এর মান হলো 4, সবগুলোর মানে এখানে 4। তাহলে 4কে কিউব করলে আসে 64 মাইনাস 4 4 16 এবং 3 16 হলো 48। এবার আমরা এখানে বিয়োগ করব, তো বিয়োগ করলে আসে আমাদের 16। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মানটা আমরা পেয়ে গেলাম 16, তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি। 15 নম্বর এমসিকিউটা বিপরীত ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স 4 ইকুয়াল থিটা হলে tan থিটা ইকুয়াল কত। আচ্ছা, আমরা এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর একটা সূত্র জানি। সূত্রটা ছিল আমাদের tan ইনভার্স, এখানে হবে সবগুলোর যোগফল অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড, তার থেকে বিয়োগ করতে হবে এদের গুণফল অর্থাৎ xyz, এবং নিচে ছিল 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এটা হচ্ছে যদি 3টা রাশি দেওয়া থাকে তখন আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হতো। তো এখানে আমরা একবারে এই সূত্র অ্যাপ্লাই করে দিব, যেখানে x হচ্ছে 2, y হচ্ছে 3 এবং z হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দেই তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স, এটার সূত্র জায়গায় আমরা এটা লিখে দিব, তাহলে tan ইনভার্স x প্লাস ওয়াই প্লাস জেড সবগুলো যোগ করব অর্থাৎ 2 প্লাস 3 প্লাস 4 মাইনাস এগুলো গুণ করব, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4, এরপর মাইনাস 1 মাইনাস দুটো করে গুণ করব, তাহলে এক্স ওয়াই, তাহলে 2 গুণ 3, 3 দুগুণে হয় 6, এরপর মাইনাস ওয়াই জেড, তাহলে 3 4 12 মাইনাস জেড আর এক্স, তাহলে 4 দুগুণে 8। আচ্ছা, এবার এটাকে সিম্পলিফাই করলেই হবে, তাহলে tan ইনভার্স এখানে আমরা পাই 4 যোগ 3 7, 7 যোগ 2 করলে আসে 9 মাইনাস এখানে 3 4 12, 12 দুগুণে 24, আর নিচে 1 মাইনাস এই সবগুলো মিলে হবে 12 আর 20, 20 আর 6 হবে 26 অর্থাৎ মাইনাস 26। এরপর tan ইনভার্স 9 মাইনাস 24 করলে আমরা পেয়ে যাচ্ছি -15 ডিভাইডেড বাই হবে -25। তো এখানে মাইনাস এবং মাইনাস কাটাকাটি যায়। এরপর আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় এখানে হবে 3, 3 5 15, এবার এখানে হবে 5, 5 5 25। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে আমাদের থাকলো tan ইনভার্স 3/5। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি থিটা এর মান। এটা হচ্ছে আমাদের tan ইনভার্স 3/5 যেটা পেলাম সেটা কিন্তু থিটা এর মান। এর পরের লাইনে যদি আমরা tan ইনভার্সটাকে এই পাশে নিয়ে যাই তাহলে হবে 3/5 ইকুয়াল tan থিটা। tan ইনভার্স এই পাশে গেলে হবে 10 আর থিটার জায়গায় থিটা বসিয়ে দিলাম, তাহলে tan থিটা এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 3/5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। 16 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 10 8 11 9 12 29 এবং 27 এই সংখ্যাগুলোর ভেদাঙ্ক কত। তো ভেদাঙ্ক বের করার যে সূত্র সেটা হচ্ছে ভেদাঙ্ক সমান সমান
সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার। তো এখানে এন বলতে বোঝাচ্ছি এই সবগুলো সংখ্যার যোগফল এবং এক্স বলতে বোঝাচ্ছি এই প্রত্যেকটা সংখ্যাকেই আমরা এক্স বলতেছি। তো সামেশন অফ এক্স স্কোয়ার এটা বলতে বোঝায় প্রত্যেকটা সংখ্যার বর্গের সমষ্টি। সামেশন অফ এক্স স্কোয়ার বলতে বোঝায় প্রত্যেকটা সংখ্যার বর্গের সমষ্টি, আর সামেশন অফ এক্স বলতে বোঝায় শুধু সংখ্যাগুলোর সমষ্টি। তো এই অঙ্কটা আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, তো এটা আমি ক্যালকুলেটর দিয়েই করে দেখাচ্ছি। তো প্রথমে রয়েছে এক্স স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার বর্গের সমষ্টি করতে হবে। তো আমাদের এখানে রয়েছে সংখ্যাগুলা 10, 8, 11। তো আমরা এখানে প্রত্যেকটি সংখ্যা স্কোয়ার দিয়ে সমষ্টি করব। 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 11 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 9 স্কোয়ার, তারপর প্লাস 12 স্কোয়ার, প্লাস 29 স্কোয়ার, প্লাস হচ্ছে 27 স্কোয়ার। তো আমরা যদি সবগুলোকে স্কোয়ার করে যোগ করি তাহলে রেজাল্টটা চলে আসে 2080, অর্থাৎ সামেশন অফ এক্স স্কোয়ার এর মানটা হলো 2080 ডিভাইডেড বাই এন। এন মানে হলো সবগুলো সংখ্যার সমষ্টি, অর্থাৎ আমরা এখানে স্কোয়ার ছাড়া শুধুমাত্র সংখ্যাগুলো যোগ করব। তাহলে অ্যাকচুয়ালি এন মানে হলো এখানে কয়টা সংখ্যা রয়েছে, এন মানে হলো এখানে কয়টা সংখ্যা রয়েছে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 7টি সংখ্যা রয়েছে, তাহলে এন এর মান হলো 7। এরপর মাইনাস এখানেও 7 হবে। সামেশন অফ এক্স এইটা মানে হলো সবগুলো সমষ্টি। তো আমরা এখানে সবগুলো সমষ্টি করে দিচ্ছি, তাহলে হবে 10 প্লাস 8 প্লাস 11 প্লাস 9 প্লাস 12 প্লাস হচ্ছে 29 প্লাস 27। তো সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 106। তাহলে সামেশন অফ এক্স এর মানটা হলো 106 এবং এর উপরে কিন্তু হোল স্কোয়ার ছিল। তাহলে এবার এই পুরো জিনিসটার মান আমরা একবারে বের করব। এটা হচ্ছে উপরে হবে আমাদের 2080 ডিভাইডেড বাই নিচে হবে 7, তারপর মাইনাস ব্র্যাকেটে এখানে হবে 106 ডিভাইডেড বাই 7 এর হোল স্কোয়ার। তো এই কাজটা করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব, দশমিকে নিলে হবে 67.836 বা বলতে পারি 67.84। তো এই অপশনটি কিন্তু উত্তরে কোথাও নেই, তো এই অ্যান্সারটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক রাখতে হবে। তো কেউ যদি অঙ্কটি না পেরে এটাকে স্কিপ করে তাহলেও কিন্তু সে মার্কটি পেয়ে যাবে। তো এই সকল এমসিকিউ আমরা পরীক্ষার হলে স্কিপ করব, আর এটা করার নিয়মটা আমি দেখিয়ে দিলাম। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। 17 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 1 প্লাস এক্স পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর বিস্তৃতিতে এক্স পাওয়ার এন এর সহগ কত। তো এখানে কিন্তু আমাদের দুটি ধারা হবে। প্রথমটি হচ্ছে 1 প্লাস এক্স পাওয়ার এন এর ধারা। আমরা জানি 1 প্লাস এক্স পাওয়ার এন এটাকে লেখা যায় 1 প্লাস এন সি 1 ইন্টু এক্স প্লাস এন সি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এভাবে চলতে থাকবে এন সি 3, এরপরটা হবে এক্স কিউব, এরপর হবে এন সি 4 ইন্টু এক্স পাওয়ার 4, এভাবে চলতে থাকবে এবং লাস্ট পদটা হবে এন সি এন এবং এক্সের পাওয়ার হবে এন। তো এটা হচ্ছে আমাদের উপরেরটার ধারা। তার সাথে গুণ আকারে রয়েছে 1/1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্স। তো এই জিনিসটার ধারা আমরা জানি সেটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এভাবে এক্সের পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। এভাবে যেতে যেতে লাস্ট পদটা হবে এক্স পাওয়ার এন। আর এখানে একটা জিনিস বলি যে আমরা কিন্তু এখানে এক্স পাওয়ার এন তার আগের পদটাকে বলতে পারি এক্স পাওয়ার এন মাইনাস 1। খেয়াল করলে দেখবে আগের পদ কিন্তু পরের পদ থেকে পাওয়ারটা এক কম হয়। তো এটা যেহেতু এন, তার আগের পদের পাওয়ার কিন্তু এক কম হবে। একইভাবে এর আগের পদের পাওয়ার কিন্তু আরও এক কম হবে, অর্থাৎ -1। তাহলে এন -1 করলে এটা হবে এন -2। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমাদেরকে এখান থেকে বের করতে বলেছিল যে এক্স পাওয়ার এন এর যে সহগ সেটা।
তো দেখো এক্স আমাদের এখান থেকে দেখতে হবে যে এই দুটো রাশি যেহেতু গুণ আকারে রয়েছে, তো কোনগুলো গুণ করলে আমরা এক্স পাওয়ার এন পাই। ফার্স্ট অফ অল ওয়ানের সাথে এক্স পাওয়ার এন গুণ করলে কিন্তু আমরা এক্স পাওয়ার এন পাই। এক্ষেত্রে এক্স পাওয়ার এনের সহগ হলো 1। এরপর প্লাস আমরা যদি এন সি ওয়ান ইন্টু এক্স এর সাথে এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান এটা গুণ করি, তাহলে এন সি ওয়ান ইন্টু এক্স তার সাথে এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ করি, তাহলে এইটা এবং এটা দুটো চলক যদি একই চলক গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কিন্তু যোগ হয়। তাহলে 1 প্লাস এন মাইনাস ওয়ান, এই যে এখানে এটার পাওয়ার কিন্তু 1, তো যোগ করলে দেখতে পাবে যে এক্সের পাওয়ার কিন্তু এন হয়। অর্থাৎ এই গুণটা করলে আমরা এখান থেকে এক্স পাওয়ার এন পাই। তাহলে এক্স পাওয়ার এন এর সহগটা দাঁড়ায় এন সি ওয়ান। তাহলে এক্স পাওয়ার এন এর আরেকটা সহগ পেয়ে গেলাম এন সি ওয়ান। একইভাবে যদি আমরা এইটা এবং এটা গুণ করি তাহলে এক্স স্কোয়ার এবং এক্স পাওয়ার এন মাইনাস টু, 2 এবং 2 এই যে আগের মতো 1 এবং 1 এবং এখানেও 2 এবং 2 কাটাকাটি গিয়ে কিন্তু এক্সের পাওয়ার এন থাকবে। আমি এখানে করে দেখাচ্ছি এন সি টু এক্স স্কোয়ার, তার সাথে গুণ করব এটা অর্থাৎ এক্স পাওয়ার এন মাইনাস টু। তাহলে দেখো পাওয়ারগুলো যখন আমরা যোগ করব তখন +2 এবং -2 কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র এক্স পাওয়ার এন। তাহলে এক্স পাওয়ার এন এর সহগটা কিন্তু আমরা পেয়ে গেলাম এন সি টু। তো বুঝতেই পারতেছো এভাবে এক্স পাওয়ার এন এর যে সহগ সেগুলো কিন্তু এভাবে চলতেই থাকবে এবং চলতে চলতে শেষ পর্যন্ত আমরা এন সি এন এই যে এইটা এবং 1 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এক্স পাওয়ার এন পাওয়া যাবে এবং এক্স পাওয়ার এন এর সহগটা হবে এন সি এন। তাহলে এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের এক্স পাওয়ার এন এর সহগ। তো এই সবগুলো যখন আমরা যোগ করব তো এই যোগফলের মানটা আমরা পাবো 2 পাওয়ার এন। তাহলে আমাদের যে এক্স পাওয়ার এন এই যেটা পেলাম এটাকে কিন্তু আমরা বলতে পারি 2 পাওয়ার এন, অর্থাৎ আমাদের এক্স পাওয়ার এন এর সহগটা হচ্ছে 2 পাওয়ার এন। তাহলে সঠিক উত্তর হলো বি। চলো এবার 18 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স পাওয়ার 7 মাইনাস 6 হলে ফাংশন ইনভার্স এক্স কত। আচ্ছা, এরকম বিপরীত ফাংশনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের যে ফাংশন অফ এক্স দেওয়া থাকবে সেটাকে আমরা ওয়াই ধরে নিব, অর্থাৎ ধরি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার 7 মাইনাস 6। আচ্ছা, এখন যদি আমরা এতটুক নিয়ে কাজ করি তাহলে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এখানে খেয়াল করো এই ফাংশনটাকে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে এটা হবে ফাংশন ইনভার্স এবং y এর জায়গাতে y হবে আর এখানে x এর জায়গাতে x থেকে যাবে। এই কাজটা অনেকটা এরকম আমরা যে পড়েছিলাম যে সাইন এক্স ইকুয়াল টু যদি নাকি হাফ হয় তাহলে x ইকুয়াল টু সাইনকে আমরা এ পাশে পাঠাতে পারতাম, তখন সাইন ইনভার্স হাফ লিখতাম। ফাংশনের বেলাতেও একই রুলস, ফাংশনকে আরেক পাশে পাঠালে সেটাকে ফাংশন ইনভার্স লিখতে হয়। তো আমরা এই জিনিসটা পেলাম। আচ্ছা, এবং এবার যদি আমরা y এবং এই দুটো নিয়ে যদি এবার কাজ করি তাহলে y ইকুয়াল টু এক্স পাওয়ার 7 মাইনাস 6, বা আমরা কি করব শুধুমাত্র x রাখবো, কারণ দেখো আমাদের বিপরীত ফাংশন বের করতে বলেছে, তো বিপরীত ফাংশন বের করতে হলে কিন্তু আমাদের শুধু x এর মানটা লাগবে। তো এই জন্য আমরা কী করব -6 এ পাশে পাঠালে হবে +6 থেকে যাবে এক্স পাওয়ার 7। এবার এই পাওয়ার 7কে এই পাশে পাঠালে এটা হবে 7 রুট। আমরা যে পড়েছিলাম যে স্কোয়ারকে আরেক পাশে পাঠালে রুট হতো, একইভাবে পাওয়ার 7কে এই পাশে পাঠালে হবে 7 রুট, অর্থাৎ বলতে পারি সপ্তমূল। তো এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এবার এক্স এর জায়গায় কিন্তু আমরা লিখতে পারি ফাংশন ইনভার্স ওয়াই, তাহলে এক্স এর জায়গায় লিখে দিচ্ছি ফাংশন ইনভার্স ওয়াই। তাহলে বিপরীত ফাংশন পেয়ে গেলাম। দেখো এখানে ওয়াই আছে এজন্য কিন্তু এখানে ওয়াই, তো আমরা যদি এখানে এক্স লিখি অর্থাৎ ফাংশন ইনভার্স ওয়াই এর জায়গাতে যদি নাকি এক্স লিখি তাহলে এই ওয়াইগুলোর জায়গাতে কিন্তু এক্স লিখতে হবে। তাহলে লাইনটা দাঁড়ায় এখানে তো 7 থাকবে, ওয়াই এর জায়গায় হবে এক্স প্লাস 6। তো এটাই হচ্ছে আমাদের ফাংশন ইনভার্স এক্স এর মান। তো এই উত্তরটা বি নাম্বারে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। আচ্ছা এক সেকেন্ড, এখানে হ্যাঁ ঠিক আছে, সঠিক উত্তর হবে বি। 19 নম্বর এমসিকিউটি এসেছে জটিল সংখ্যা থেকে। প্রশ্নে বলা হয়েছে আই স্কোয়ার ইকুয়াল -1 হলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই পাওয়ার 4 এভাবে ডট ডট আই পাওয়ার 23 এর মান কত। তো এমসিকিউটা করতে আমাদের একটি ধারার মান জানা লাগবে, সেটা হচ্ছে আই পাওয়ার 1 প্লাস আই পাওয়ার 2
প্লাস আই কিউব প্লাস আই পাওয়ার 4। এভাবে আই এর ক্ষেত্রে যদি এর পাওয়ারগুলা সিরিয়ালে থাকে অর্থাৎ ক্রমিক সংখ্যা হয়, তো এভাবে 4টি ক্রমিক সংখ্যার যোগফল হবে 0। তো কীভাবে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আই পাওয়ার 1 করলে কিন্তু আই হয়, এরপর আই স্কোয়ার তার মান হলো -1, এরপর রয়েছে আই কিউব এর মান হলো -i, এবং আই পাওয়ার 4 এর মান হলো 1 অর্থাৎ +1। তো আমাদের এই তিনটির মান মুখস্থ রাখা লাগবে যে আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই কিউবের মান হচ্ছে -i, এবং আই পাওয়ার 4 এর মান হচ্ছে শুধু 1। এই তিনটি মান আমরা মুখস্থ রাখবো। আচ্ছা, তো এই মানগুলো এখানে বসিয়ে দিলে দেখতে পারবে যে 1 - 1 0 হয়, একইভাবে i - i 0 হয়। তাহলে আমরা কিন্তু যোগফলটা পেয়ে গেলাম 0। একইভাবে আমরা এখানে যে কোনো 4টি যদি সিরিয়ালে থাকে অর্থাৎ ক্রমিক সংখ্যা আকারে থাকে, তাহলে কিন্তু এদের যোগফল 0 হবে। আমরা যদি এখানে করি যে আই পাওয়ার 56 প্লাস 57 প্লাস 58 প্লাস 59, এগুলোর যোগফলও কিন্তু 0ই আসবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আইয়ের পাওয়ার যেহেতু 4টি করে যোগফল 0 আসতেছে, তার মানে এভাবে যদি 8টা থাকতো অর্থাৎ আই পাওয়ার 8 পর্যন্ত থাকতো, তাহলেও কিন্তু যোগফল 0 আসতো, কারণ প্রথম 4টির যোগফল 0 এবং দ্বিতীয় 4টির যোগফলও 0। তো এইভাবে 8টির যোগফল 0 হবে। সেমভাবে আই পাওয়ার 12 পর্যন্ত এটাও 0 হবে, অর্থাৎ 4-এর যে সকল গুণিতক রয়েছে, পদসংখ্যা যদি 4-এর গুণিতক হয়, আমরা এখানে মনে রাখবো যে আইয়ের ধারার ক্ষেত্রে যে পদসংখ্যা রয়েছে সেই পদসংখ্যা যদি 4-এর গুণিতক হয়, পদসংখ্যা যদি 4-এর গুণিতক হয়, তাহলে সমষ্টি হবে 0, সমষ্টির মানটা হবে 0। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পদসংখ্যা হচ্ছে 23টা। তো আমরা জানি 4-এর গুণিতক হলো 24, 4 × 6 = 24। তো এখানে যদি 24টা পদ থাকতো, তাহলে সবগুলোর যোগফল কিন্তু 0 হতো। তো এখানে যেহেতু 24টা নেই, আমরা একটা কাজ করব, আমরা এক্সট্রা প্লাস আই পাওয়ার 24 নিয়ে আসব। এরপর ব্যালেন্স করার জন্য -i পাওয়ার 24 অ্যাড করে দিব। তাহলে দেখো আই পাওয়ার 1 থেকে শুরু করে আই পাওয়ার 24 পর্যন্ত এই পদসংখ্যা এখানে আছে, 24টা পদ রয়েছে। তো এই 24টা পদের যোগফল হবে 0, কারণ পদসংখ্যা যদি 4-এর গুণিতক হয় তাহলে যোগফল কিন্তু 0 হবে। তো এই পর্যন্ত 0 হলো, তাহলে বাকি রইল -i পাওয়ার 24। তো আমাদের জাস্ট এই মানটা বের করতে হবে। তাহলে পদসংখ্যাগুলোর যোগফল লিখে দিলাম 0 -i পাওয়ার 24। আচ্ছা, এখন আই পাওয়ার 24 এর মান কত হবে? আমরা এটা শিখেছিলাম যে আই পাওয়ার 4 এর মান যেহেতু 1, তাহলে আই পাওয়ার 4n, অর্থাৎ আইয়ের পাওয়ারে যদি 4-এর গুণিতক থাকে, এর মান সর্বদাই 1 হয়। আমরা যদি লিখি যে আই পাওয়ার 8 কিন্তু 4-এর গুণিতক, তো 8কে লেখা যায় আই পাওয়ার 4 হোল স্কোয়ার। তো আই পাওয়ার 4 মানে হচ্ছে 1কে স্কোয়ার করলে কিন্তু 1ই আসে। তো আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আইয়ের পাওয়ারে যদি 4-এর গুণিতক থাকে, আইয়ের পাওয়ারে যদি 4-এর গুণিতক থাকে, তাহলেও এর মানটা কত হয়? 1। তো এখানে যেহেতু রয়েছে আই পাওয়ার 24 এবং আই পাওয়ার 24 হচ্ছে 4-এর গুণিতক, এজন্য এটার মান হবে 1, আর তার আগে ছিল মাইনাস, তো এখানে দিয়ে দিলাম মাইনাস। তাহলে সম্পূর্ণ ধারাটির সমষ্টি দাঁড়ালো -1। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলা হয়েছে n c4 = 15, n+1 c5 = 21 হলে np5 এর মান কত? তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটি সূত্র জানা লাগবে, দুটি সূত্র জানা লাগবে অ্যাকচুয়ালি। তো সূত্রগুলো হচ্ছে, ফার্স্টে NCR এর সূত্র হচ্ছে উপরে যদি n থাকে অর্থাৎ যে সংখ্যা থাকবে সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল, নিচে যে সংখ্যা থাকবে তার ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল। এরপর হবে এই দুটো সংখ্যার বিয়োগফল অর্থাৎ n - r তার ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে আমাদের NCR এর সূত্র। এরপর NPR এর সূত্র হচ্ছে উপরে হবে n ফ্যাক্টোরিয়াল এবং নিচে r ফ্যাক্টোরিয়াল হবে না, শুধুমাত্র এদের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হবে অর্থাৎ n - r ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্র দুটি জানা থাকলে আমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই করতে পারি। তো প্রথমে আমাদের দেওয়া আছে NC4। তো NC4কে আমরা চাইলে লিখতে পারি উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে লিখব 4 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে হবে এই দুটোর বিয়োগফল অর্থাৎ n - 4 তার ফ্যাক্টোরিয়াল।
দেখতেই পাচ্ছ এখানে আর এর জায়গাতে জাস্ট 4 রয়েছে, তো আমরা এখানে আর এর জায়গাতে 4 বসিয়ে দিয়েছি। তো এইটা ইকুয়াল দেওয়া আছে 15। এরপর দেওয়া আছে n+1 c5। তাহলে আমরা উপরে লিখব n+1 ফ্যাক্টোরিয়াল। তো উপরে যা থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। একইভাবে নিচে যা থাকবে, নিচে রয়েছে 5, তো এখানে লিখব 5 ফ্যাক্টোরিয়াল ইনটু হবে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ n+1 - 5 তার ফ্যাক্টোরিয়াল। তো এটার মান দেওয়া আছে 21। আচ্ছা, এবার আমরা এগুলোকে সিম্পলিফাই করব। তার আগে একটা জিনিস, আমরা সবাই ফ্যাক্টোরিয়াল মানে কি সেটা জানি। তো দেখো এখানে রয়েছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 থেকে শুরু করে আমরা 1 পর্যন্ত গুণ করতে থাকব, অর্থাৎ 5 × 4 × 3 × 2 × 1। একইভাবে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে আমরা 1 পর্যন্ত গুণ করব, তাহলে 4 3 2 1। তো খেয়াল করো এই জিনিসটাই কিন্তু আমরা 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে পেয়েছি, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিন্তু চাইলে বলতে পারি 5 ইন্টু এই পুরোটাকে বলা যায় 4 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 4 ফ্যাক্টোরিয়াল বলা যায়, অর্থাৎ আমার কাছে যদি থাকে যে n ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি বলতে পারি n। তো লিখব, দেখো আমরা এখানে কি করেছি, 5 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 5 ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল লিখে দিয়েছি। আমাদের কাছে যদি থাকতো 6 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখতে পারতাম 6 ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তো একইভাবে n ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n এর আগের সংখ্যা হবে n-1 তার ফ্যাক্টোরিয়াল। এভাবে কিন্তু লেখা যায়। আরেকটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে n+1 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা লিখতে পারি n+1 ইন্টু এর আগের সংখ্যা। তো আগের সংখ্যা বলতে অ্যাকচুয়ালি এখান থেকে 1 বিয়োগ করা বোঝায়। তো আমরা যদি এখান থেকে 1 বিয়োগ করি তাহলে শুধু n থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এই বেসিকগুলো যদি আমরা বুঝে থাকি, তো এই মানগুলো কিন্তু চাইলে আমরা এখানে বসাতে পারি। তো ওই জিনিসগুলো যদি বসানো হয় তাহলে এখানে যা আছে তাই রাখতেছি। আমরা 2 নাম্বার যেটা এটা পেয়েছি, এটাকে আমরা সিম্পলিফাই করবো এভাবে যে n+1 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা এই জিনিসটা লিখতে পারি, তাহলে n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এরপর 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এই যে এভাবে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তারপরে এটা হচ্ছে আমাদের 1 - 5 করলে আমরা পেয়ে যাই -4। তো এটাকে আর ভাঙানো দরকার নেই, n-4 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 21। তো এই কাজগুলো করার কারণ হচ্ছে, দেখো আমরা যেই জিনিসগুলো পেয়েছি এগুলো কিন্তু এখানেও রয়েছে। তো এখন যদি আমরা এইটা এবং এটা ভাগ করে দেই তাহলে কিন্তু এই জিনিসগুলো কাটাকাটি যাবে। তাহলে এটাকে যদি আমরা বলি 1 নাম্বার, এটাকে যদি বলি 2 নাম্বার সমীকরণ, তাহলে 2/1 করলে আমরা পাবো, দেখো ভাগ করলে এই জিনিসগুলো কিন্তু কাটাকাটি যাবে। তাহলে উপরে থাকবে n+1, উপরে থাকবে n+1, আর নিচে দেখো 4 ফ্যাক্টোরিয়ালও কাটাকাটি যাবে। তো এখানে সব কিছু কাটা যাচ্ছে, তো উপরে থাকবে শুধুমাত্র n+1, নিচে থাকবে 5, ইকুয়াল টু উপরে হবে 21, নিচে হবে 15। তো কাটাকাটি করার পরে দেখো এখানে আরও কাটাকাটি হয়। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 × 7 = 21 এবং 3 × 5 = 15। আচ্ছা, এরপর দুই পাশ থেকে হরের মধ্যে 5 রয়েছে, তো দুই পাশ থেকে আমরা 5 কেটে দিলাম, তাহলে n+1 = 7 পেলাম, n+1 = 7। তো এখান থেকে n এর মানটা আসে 7 - 1 অর্থাৎ 6। তো আমরা কিন্তু n এর মানটা পেয়ে গেলাম। এবার জাস্ট প্রশ্নে বলেছিল যে np5, তো n এর মানটা হচ্ছে 6, তাহলে 6p5 এর মানটা বের করতে হবে। তো p এর ক্ষেত্রে আমাদের সূত্র ছিল এইটা, উপরে ছিল n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ উপরে যেহেতু 6 রয়েছে তো এখানে আমরা লিখে দিব 6 ফ্যাক্টোরিয়াল, এবং নিচে হবে এই সংখ্যা দুটির বিয়োগফল, অর্থাৎ 6 - 5। তো 6 - 5 করলে আসে 1, 1 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি 1কে ফ্যাক্টোরিয়াল করলে 1ই আসে, তো এখানে শুধুমাত্র 6 ফ্যাক্টোরিয়াল থাকে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যেই অ্যান্সারটা সেটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো এ। আশা করি সবাই আমাদের সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছো। কেউ যদি কোনো এমসিকিউ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে,
এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। প্রতিনিয়ত অ্যাডমিশনের জন্য সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভিংয়ের ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু রেগুলার প্রত্যেকটি ভার্সিটির পরীক্ষার পূর্বে সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ দিচ্ছি। আচ্ছা, তো এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।